আমরা উড়ান পাঠশালার পক্ষ থেকে যে এসএলএসটির হিস্ট্রি ক্লাসগুলো করছিলাম তার মধ্যে আজকের পর্ব হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। যারা এখনো পর্যন্ত প্লে স্টোর থেকে আমাদের উড়ান পাঠশালা ডাউনলোড করনি এই অ্যাপটা, তাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করার জন্য অনুরোধ করছি, কারণ পুরোপুরি ক্লাসগুলো তোমরা ফ্রি অফ কস্টে পাবে এবং শুধু তাই নয়, এখানে ক্লাস লেকচার এবং নোটস সবটাই শুদ্ধ পাবে। এবং তোমরা আমাদের সঙ্গে থাকতে শুরু করো এবং ক্লাসটা করতে থাকো এবং দেখো আজকে পুরোপুরি পার্টিশন মানে ভারতবর্ষের ভাগের একেবারে লাস্ট পর্বটা আমরা করাচ্ছি। দেখো আজকের চ্যাপ্টারে মেনলি বলা হয়েছে দ্বিজাতি তত্ত্ব থেকে ভারতের স্বাধীনতা আইন, এটা একটা পর্ব, ঠিক আছে। এবার এই যে স্বাধীনতা আইন আর দ্বিজাতি তত্ত্বের কথা বলা হয়েছে, তাহলে গোড়া থেকে এটা শুরু করতে হয়। দ্বিজাতি তত্ত্বের ব্যাপারটা প্রথম ভারতবর্ষে আসে 1875 সালে, যখন স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে কি হয়েছিল, আমাদের এই ভারতবর্ষে শুরু হয়েছিল আলিগড় মুভমেন্ট। এই আলিগড় মুভমেন্টের সময় এই দ্বিজাতি তত্ত্ব ব্যাপারটা আসে এবং এই দ্বিজাতি তত্ত্বের গোড়াতে যেটা বলা হয়েছিল যে জন্মসূত্রে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি এবং তাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের সংগ্রাম করতে হয় প্রতিনিয়ত। এবং এটাও দেখা যায় যেহেতু ভারতীয় হিন্দুরা প্রথম দিকে শিক্ষা বা আমাদের কি বলবো পাশ্চাত্য শিক্ষা পেয়ে গেছে, তার জন্য তারা উচ্চপদস্থ সরকারি চাকরিগুলো অধিকার করেছে। কিন্তু অন্যদিকে আমাদের ভারতীয়রা মানে ভারতীয় মুসলিমরা যারা এই উচ্চপদস্থ অফিসারের চাকরিগুলো পায়নি, তার মূল কারণ হচ্ছে তারা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হতে পারেনি বলে। ঠিক, তাহলে আগে যেটা মনে করা হয়েছিল বিশেষ করে যে এই যুদ্ধ বিগ্রহগুলো যখন বাঁধতে শুরু করে, বিশেষ করে আমরা দেখেছিলাম যে ওই ব্রিটিশদের যে আগ্রাসী নীতির ফলে 1799 খ্রিস্টাব্দে মহীশূর দখল করা, 1817 সালে আমরা যখন দেখেছিলাম মহীশূরের পাশাপাশি মহারাষ্ট্র দখল করা, এই টাইমটার সময় একটা দূরত্ব বাড়ছিল এবং উপজাতি বিদ্রোহ এবং ধর্মীয় বিদ্রোহগুলো বিশেষ করে ফরাজি ওয়াহাবি এই আন্দোলনগুলো যখন হচ্ছিল, সেই সময় এই দূরত্বটা আরো বাড়ে এবং মুসলিমরা আমাদের এই খ্রিস্টানদের বা ব্রিটিশদের পুরোপুরি অপছন্দের তালিকায় ফেলে দেয় এবং তাদের নেগলেক্ট করতে শুরু করে। কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান এটাকে বলে যে না, তোমাদের সেই সময় এখন নেই, তোমাদের ঘুরে দাঁড়ানোর সময়। তোমাদের যদি উচ্চপদস্থ সরকারি চাকরি পেতে হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষা নিতে হয়, মাদ্রাসা শিক্ষার উপরেও তোমাদের কোনো শিক্ষা নিতে হয়, তাহলে ব্রিটিশদের সঙ্গে বন্ধুত্ব করা বা ব্রিটিশদের নীতি মেনে নেওয়াই বাঞ্ছনীয়। এই শুরু হয় আমাদের দ্বিজাতি তত্ত্বের একটা তোমার সূত্রপাত। অথচ এই সৈয়দ আহমেদ খান গোড়াতেই দ্বিজাতি তত্ত্বের কথা বলেননি। উনি করতেন যে হিন্দু আর মুসলমান যে দুটো পৃথক জাতি হলো, তারা মানুষ, একই রকমের রক্ত মাংসের মানুষ, তাদের চাওয়া পাওয়াটা একই রকম, উনি তাই বলতেন। এরকম একটা জায়গা থেকে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে যখন শুরু হলো আলিগড় মুভমেন্ট, তাকে ইন্ধন দিতে শুরু করলো কারা? ইন্ধন দিতে শুরু করলো থিওডোর বেক, তাই তো, থিওডোর বেক। এবার লক্ষ্য করে দেখা গেল যখন দেওবন্দ মুভমেন্ট হলো পরবর্তীকালে এবং দেওবন্দের পরে আমাদের আহারার মুভমেন্ট হলো, এরা কিন্তু বিরোধিতা করলো, বিশেষ করে দেওবন্দিরা, ঠিক আছে, এবং নাদওয়াত আল উলেমারা, এরা বিরোধিতা করতে আরম্ভ করলো আমাদের আলিগড় আন্দোলনের। ঠিক আছে, মনে থাকবে? বেশ, এবার আমরা দেখে নিই ভালো করে। হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের সমাজে আলাদা আলাদা ভাবে নিজেদের অবস্থানকে দৃঢ় করতে চাইলে এই তত্ত্বের অবতারণা ঘটে। ঠিক আছে, মনে থাকবে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যক্ষ থিওডোর বেক এর প্রভাবে স্যার সৈয়দ আহমেদ খান সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করেছিল। ঠিক আছে, তাই স্যার সৈয়দ আহমেদ খানকে আমরা কি বলি? দ্বিজাতি তত্ত্বের জনক। মনে থাকবে। এবার দেখো 1875 সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে মুসলিম সাম্প্রদায়িকতার প্রধান কেন্দ্রে পরিণত হয়, এটা মনে রাখবে। এবং সেটা প্রধান কেন্দ্রে পরিণত হওয়ার পর আমরা আস্তে আস্তে দেখতে পাই যখন 1909 সালে মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট হয়, সেখানেও কিন্তু আমাদের মুসলিমদের এই 1/3 অংশ মানে হিন্দু মুসলমানের রেশিও অনুযায়ী আমাদের 1/3 অংশ অধিকার মানে 1/3 কি বলছে, সেটা হচ্ছে আমাদের চাকরি থেকে আরম্ভ করে অনেক সুযোগ সুবিধার ক্ষেত্রে ওদের অধিকার দিতে হবে। ঠিক আছে, তাই মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট একটা সাম্প্রদায়িক ব্যাপার ছিল। মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনী নীতি গৃহীত হয়। ঠিক, এবং
এই সময় আমরা যেটা দেখতে পাই যে মুসলিম নেতা মোহাম্মদ আলী জিন্নার উদ্যোগে 16 খ্রিস্টাব্দে কংগ্রেস আর মুসলিম লীগের যখন মিলন হয়, ঠিক আছে, তখন কিন্তু এই যে মানে সাম্প্রদায়িক ব্যাপারগুলো ছিল সেগুলোকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয়, লখনৌ চুক্তি স্বাক্ষরিত করা হয়, ঠিক আছে। এবং এটাও বলা হয়েছিল যে আমাদের যে মুসলিমদের জন্য সংরক্ষিত আসনে মুসলিম ভোটাররাই তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, ঠিক আছে, এবং জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। ভালো কথা। এবার মুসলিম রাজনীতির আরেকটা পর্ব শুরু হলো 20 থেকে 34। তাহলে 9 এর মরলি মিন্টোর পরে 20 থেকে 34-এ আমরা কি দেখতে পেয়েছিলাম, তাহলে আমরা দেখিনি। 20 থেকে 34-এর রাজনীতির মধ্যে আমরা দেখেছিলাম 1919 সালের খিলাফত আন্দোলন হয়েছিল, যে খিলাফত আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল, যে খিলাফত আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কি ছিল, আমাদের সারা ভারতবর্ষব্যাপী এবং সারা বিশ্বব্যাপী আমাদের মুসলিমদের যে ধর্মগুরু খলিফার আসনটাকে বজায় রাখা, ঠিক আছে। তাহলে এই আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনটা 1924 সালে ব্যর্থ হয়ে যায় বা ভারতে ব্যর্থ হয়ে যায় 22 সালে। এবং তারপরে আমরা দেখতে পাই যে আন্দোলনটা আমাদের আরেকভাবে মোটিভেট করতে শুরু করে। 21 সালে যখন মোপলা বিদ্রোহ হয়, মোপলা বিদ্রোহ প্রথম দিকে একটা কৃষক বিদ্রোহ হলো, পরের দিকে কিন্তু এটা একটা সাম্প্রদায়িক আন্দোলনে পরিণত হয়েছিল, প্রচুর লোকজন মারা গেছিল, সাম্প্রদায়িক বলি হয়েছিল। এবার আমরা যখন আস্তে আস্তে দেখলাম 1930-32, বিশেষ করে 32 সালে আমরা দেখতে পেয়েছিলাম সাম্প্রদায়িক বাটোয়ারা রামজে ম্যাকডোনাল্ডের উদ্যোগে তৈরি হয়েছিল এবং পুনা প্যাক্ট হয়েছিল 32 সালে। 16ই আগস্ট তোমার হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা আর 25 সেপ্টেম্বর হচ্ছে পুনা প্যাক্ট, ঠিক। তাহলে বললাম এখানে, তাহলে আমাদের খিলাফত দাবির কথা বলা হলো। গান্ধীজি দিল্লিতে অনুষ্ঠিত নিখিল ভারত খিলাফত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল, খিলাফত নেতৃবৃন্দ তাকে তাদের মুখ্য উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছিল, ঠিক আছে। সাম্প্রদায়িক বিরোধ মেটাতে সচেষ্ট হন ডক্টর আনসারি লাজপত রায়, একটি জাতীয় চুক্তিপত্র, ঠিক আছে, এবং চিত্তরঞ্জন দাস বাংলার জন্য বাংলার চুক্তিপত্র, ঠিক আছে, এরকম তৈরি করে। বেঙ্গল প্যাক্ট আর ইন্ডিয়ান ন্যাশনাল প্যাক্ট একটু বুঝিয়ে দিই। বাংলা চুক্তিপত্র তৈরি করেছিল 1922 খ্রিস্টাব্দে বা 23 খ্রিস্টাব্দে আমাদের সিআর দাস। কেন করেছিল হচ্ছে যেখানে মুসলিমদের সংখ্যা বেশি, সরকারি চাকরির ক্ষেত্রে ধর 55% তোমার কিভাবে 55% তারা হচ্ছে সেই সরকারি চাকরির অধিকার পাবে। যেখানে নেই সেখানে বলছে না, কিন্তু যেখানে মুসলিমদের সংখ্যা বেশি সেখানে 55% চাইছে। যাই হোক, এবার দেখো, এবার যেটা হলো কংগ্রেসের যখন কোকোনাথ সেশন হলো, ঠিক আছে, 23 সালে, তখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা হলো। আর লাজপত রায় যেটা বলেছিল, আনসারি আর লাজপত রায়, জাতীয় চুক্তিপত্র ইন্ডিয়ান ন্যাশনাল প্যাক্ট, সেখানে কিন্তু ওরা সাম্প্রদায়িকতার ভেদটা মেটাতে চেয়েছিল। এবার যেটা হলো সাইমন কমিশনের প্রশ্নে মুসলিম লীগ দুভাগে ভাগ হয়ে গেল। জিন্নার নেতৃত্বাধীন অংশ মৌলভী মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে কলকাতায় মিলিত হয়ে কমিশন বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করলো। আর পাঞ্জাব গোষ্ঠী মানে স্যার মোহাম্মদ শফি, ফজলি হোসেন, স্যার মোহাম্মদ ইকবাল, এরা আবার কি করলো, সাইমন কমিশনকে স্বাগত জানালো। তাহলে সাইমন কমিশনকে বিরোধিতা করলো মুসলিম লীগের একটা সেকশনের মধ্যে কারা ছিল, যারা আছে আমাদের হচ্ছে এই ভদ্রলোক মোহাম্মদ আলী জিন্না, ঠিক আছে, মৌলভী মোহাম্মদ ইয়াকুব, এরা চাইলো না। আবার যখন দেখা গেল যে পাঞ্জাব গোষ্ঠী মানে মোহাম্মদ শফি, ঠিক আছে, মোহাম্মদ ইকবাল, এরা আবার চাইলো, সাইমন কমিশনকে সাদরে গ্রহণ করলো, ঠিক আছে। এবার দেখো 29-28 মার্চ দিল্লিতে মুসলিম লীগের সম্মেলন বসলো। এই অধিবেশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্না ভারতের মুসলিমদের স্বার্থে কি করলেন, 14 দফা দাবি পেশ করলেন, 14 পয়েন্টস। এবার কি হলো দেখো, 28 সালে যখন আমাদের নেহরু রিপোর্ট পাস হলো, সেই নেহরু রিপোর্টেও বলা হচ্ছে যে মুসলিমদের সরকারি চাকরি দেওয়া হবে বা অন্যান্য অধিকারগুলোর কথা বলা হচ্ছে, কিন্তু সেগুলো একটাও দানা বাঁধছে না। যখন দানা বাঁধলো না, ঠিক সেরকমই একটা পরিস্থিতির মধ্যে কি হলো, আমাদের এই 14 দফা দাবি করা হলো। এই 14 দফা দাবির মধ্যে যে দাবিগুলো ছিল তার মধ্যে মনে রাখবে একটা কথা বলা হয়েছিল যে প্রদেশগুলিতে একই ধরনের স্বায়ত্তশাসন চাওয়া হবে এবং কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা হবে। বিশেষত পাঞ্জাব, বাংলা, উত্তর পশ্চিম সীমান্তে মুসলমানদের জন্য সংখ্যাগরিষ্ঠ আসন সংরক্ষণ দরকার। বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে শাসন সংস্কার করতে হবে। তাহলে পুরোপুরি নেহেরু রিপোর্টের বিপরীতে চলে গেল ওরা, ঠিক আছে। স্বাধীন ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের কথা ওরা বললো, ঠিক আছে, এবং বললো একই ধরনের স্বায়ত্তশাসন দিতে হবে। এবার মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনের জন্য যে একটা দর কষাকষি শুরু হলো, ঠিক আছে,
মানে রেজাল্টটা হলো ভয়ঙ্কর। কেন আমি তোমাদের বলে দিচ্ছি। উনি এটাও বলেছিলেন মুসলিম সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যের সংরক্ষণ করতে হবে, কারণ ওদের একটা এডুকেশন আছে, ওদের কালচার আছে, সেই কালচারটাকে রক্ষা করতে হবে। এবং বলছে সম্প্রদায়ের আইনসভাতে 1/4 সদস্য বিলের বিরোধিতা করলে সেই বিল বা আইনের খসড়া প্রত্যাহার করা হবে। ঠিক আছে। আর চাকরির ক্ষেত্রে মুসলিমদের আসন সংরক্ষণের কথা গোড়াতেও বলা হয়েছিল। ঠিক আছে। এবার হলো কি হলো, যে 16 সালে মুসলিম লীগ আর কংগ্রেস একত্রিত হয়েছিল, তার মধ্যে একটা ব্যবধান বেড়ে গেল, রাজনৈতিক সংকট আর হিন্দু মুসলিম ব্যবধানটা বেড়ে গেল। ঠিক আছে। এবং এখানে দেখো ভালো করে লক্ষ্য করে, যে ব্রেলভি, ইউসুফ মেহের আলী, ঠিক আছে, এই জাতীয়তাবাদী মুসলিম নেতারা তারা কি করলো, তারা কংগ্রেসের এরকম বিরোধিতা করছে মুসলিম লীগ, সেটাকে আর সহ্য করতে পারলো না, ওরা বেরিয়ে এলো, এই জায়গা থেকে বেরিয়ে এলো এবং প্রতিবাদ করলো যে না, কংগ্রেস এখানে খুব খারাপ কিছু করছে না, যে যার জন্য এরকম ভাবে প্রতিবাদ করতে হবে, এরকম ভাবে তোমার বাধা দিতে হবে। তাহলে ইউসুফ মেহের আলী আর ব্রেলভি এরা বেরিয়ে আসার পর আমরা যেটা দেখতে পেলাম, মোল্লা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটা নিখিল ভারত মুসলিম জাতীয়তাবাদী দল গঠিত হলো। এবং এই ভদ্রলোকে কিন্তু সাম্প্রদায়িক ছিলেন না, যার কথা আমি বলছি, আবুল কালাম আজাদ। তিনি ধর্মভীরু মুসলিম ছিলেন ঠিকই, কিন্তু তার জন্য তার ধর্ম নিষ্ঠা মানতে গিয়ে কারো কোনো অসুবিধা হচ্ছে এটা উনি মানতেন না। এবং মনে রাখবে, বিরল এক ব্যক্তিত্ব যিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন 1888-এ। ঠিক আছে, মনে থাকবে এটা বেশ। এবার দেখো 30 সালে যেটা হলো, মোহাম্মদ ইকবাল অখণ্ড ইসলাম তত্ত্ব, ঠিক আছে, প্যান ইসলামিক থিওরি প্রচার করেন। ঠিক আছে। প্যান ইসলামিক থিওরি কে বললো? আমাদের এই উর্দু পোয়েট মোহাম্মদ ইকবাল। এবং মুসলিম লীগের এলাহাবাদ সেশনে উনি পাকিস্তান শব্দটাকে ব্যবহার করেন, কিন্তু পাকিস্তান মানে এই ছিল না যে একটা সেপারেট দল বা একটা পৃথক দল, তা উনি বলেননি। বলেছিলেন যে একটা দেশের মধ্যে থেকেই এরকম একটা ব্যাপার থাকবে যেখানে শরীয়তি আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু ব্যাপারটা এমন জায়গায় গেল, যখন মোহাম্মদ ইকবালের পর আমরা দেখলাম 1933-তে আমাদের এক ভদ্রলোক, যার একটা ছাত্র, কেমব্রিজের ছাত্র, তার নাম ছিল কি চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী একটা বই লিখলো, একটা ছোট প্যাম্পলেট, তাই তো, প্রচার পুস্তিকা, নাও অর নেভার আর উই টু লিভ অর পেরিস ফর এভার। এই বইতে উনি প্রচার করলেন যেটা, সেটা হচ্ছে পাকিস্তান। পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর, ঠিক আছে, এস ফর সিন্ধ আর বালুচিস্তানের তান। এই হলো তার পাকিস্তান। এবং 33 সালে পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট শুরু করলেন। এটা কিন্তু একটা বিরাট জোরদার হলো, এবং এটাকে সমর্থন করে অনেকে কি করলো, তোমার ঠিক আন্দোলন বলবো না, সমর্থন করলো। আচ্ছা, এবার যেটা দেখা গেল, নিখিল ভারত মুসলিম জাতীয়তাবাদী দল, সারা ভারত মজলিসি অহরারি ইসলাম দল, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খান আব্দুল গফ্ফর খানের খোদাই খিদমতগার লাল কর্তা বাহিনীর ভূমিকা আইন অমান্য আন্দোলনের কালে অতি গৌরবময় ছিল। এরা কিন্তু আইন অমান্য আন্দোলনের সময় কিন্তু পিঠ দেখায়নি, এরা সামনে থেকে লড়াই করেছিল। 12 নভেম্বর লন্ডনের প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস ব্যতীত অন্যান্য দলগুলো যোগদান করলো। বৈঠকে উপস্থিত নেতারা হলেন জিন্নাহ আগা খান, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, ফজলুল হক, এরা সবাই ছিল। ঠিক আছে, এটা মনে রাখবে, জিন্নাহ আগা খান, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, ফজলুল হক, এরা পুরোপুরি লীগের নেতারা একত্রিত ছিল। ঠিক আছে, গোলটেবিল বৈঠকের সময়। এবং দেখো সেই সময় যেটা আমি বললাম যে চৌধুরী রহমত আলীর ব্যাপারটা কিন্তু সে সময় আমাদের একটা সাড়া ফেললো। ঠিক আছে। এবং বলা হচ্ছে যে পাঞ্জাব আর আফগানিস্তান, যেটা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, তার সঙ্গে কাশ্মীর, সিন্ধু প্রদেশ আর বালুচিস্তান, 5টা প্রদেশের মধ্যে প্রথম 4টি ইংরেজি বানানের প্রথম অক্ষর PAKS নেওয়া হয়েছিল, আর শেষে বালুচিস্তানের তানটা নেওয়া হয়েছিল। যাই হোক, পাকিস্তান শব্দের অর্থ হচ্ছে পবিত্র ভূমি, এটা মনে রাখবে, নাও অর নেভার। ঠিক আছে। আচ্ছা, আর উই টু লিভ অর পেরিস ফর এভার পুরো বইটার নাম ছিল। পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট হলো। এবার 34 সালে জিন্নাহ সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি এবং অবিসংবাদিত নেতায় পরিণত হলো। ঠিক আছে। এবং সেই সময় ধর্মীয় সাম্প্রদায়িক ভিত্তিতে সংগঠন বৃদ্ধির কাজে মন দিল। ঠিক মুসলিম লীগ ভারতীয় মুসলিম সম্মেলনের সঙ্গে মিলিয়ে যায় 1935-এ। ঠিক আছে। এবার 37 থেকে 47, 37 থেকে 47-এর রাজনীতিতে ভোটাভুটি হলো। 1935 সালে আমরা দেখেছিলাম যে যে আমাদের কি হয়েছিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নয়, আমাদের কি হয়েছিল, ভারত শাসন আইন।
ঠিক আছে। 1935-এর যে ভারত শাসন আইন চালু হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার ভিত্তিতে 37 সালে ভোটাভুটি হলো। কার সঙ্গে কার হলো? সেটা হচ্ছে আমাদের সোকল্ড এই মুসলিম লীগের সঙ্গে বা মুসলিমদের সঙ্গে ভোটটা হলো কাদের? আমাদের কংগ্রেসের। আমি ধরে নিচ্ছি মুসলিম লীগ ভার্সেস কংগ্রেস। এই ভোটটাতে 11টা আসনের মধ্যে মনে রাখবে 8টা আসন কংগ্রেস পেয়েছিল, আর এখানে 8টার পরে 2টো আসনে মুসলিম লীগ জিতেছিল, একটা আসন অনেক পরে মুসলিম লীগের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে। এবার দেখো, যেখানে যেখানে ওরা আশা করেছিল মুসলিম লীগ জিতবে, সেখানে কিন্তু মুসলিম লীগ জেতেনি। যেমন নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স ব্যাপকভাবে ভোটে জিতেছিল কারা? কংগ্রেস। আবার দেখো, এই যে সিন্ধু, তাই না, সিন্ধু প্রদেশের আশানুরূপ ফলও কিন্তু ওরা পায়নি। কিন্তু যখন আমরা দেখলাম বাংলাতে আশার চেয়েও বেশি ফল পেল, এবং সেখানে যারা জিতলো তার নাম কৃষক প্রজা পার্টি, ফজলুল হক জিতলো, ফজলুল হক। এবং ফজলুল হক কিন্তু কংগ্রেসের সঙ্গে যোগ দিতে চেয়েছিল, কিন্তু ফজলুল হককে কংগ্রেসে নেওয়া হয়নি, কারণ এই সময় কিরণ শঙ্কর রায়, বিধানচন্দ্র রায় এরা হচ্ছে বাধা দেয়, এবং বাধা দেওয়ার জন্য কি হলো, ফজলুল হক যোগ দিতে পারলো না। আবার ওইদিকে পাঞ্জাব থেকে ইউনিয়নিস্ট পার্টি যে জিতলো, যার নেতৃত্বে, তার নাম হচ্ছে কি ছিল, সিকান্দার হায়াত খান, সে কিন্তু একটা মুসলিমদের মধ্যে একটা মেজরিটি আসন পেল। এবং এই যে পাঞ্জাব আর বাংলার পরে আসনটা যখন পেল, সেই সময় ওরা দুটো জায়গাকে পৃথক করতে চাইলো, এবং পৃথক করা নিয়ে এমন গন্ডগোল বাঁধলো 39 সালে। তখন কি হলো, কংগ্রেস মন্ত্রিসভা ত্যাগ করে, মন্ত্রিসভা বলবো না, ওই তোমার সম্মেলন ছেড়ে চলে গেল। তখন 1939 সালের 22শে ডিসেম্বর মুসলিম লীগ পালন করেছিল ডে অফ ডেলিভারেন্স, বা যাকে বলে নিষ্কৃতি দিবস। ঠিক আছে, মনে থাকবে। এবার কি হলো, হিন্দু রাজ্য প্রতিষ্ঠাই করা কংগ্রেসের মূল লক্ষ্য, এটা 1937-এর মুসলিম লীগের লখনৌ অধিবেশনে বলা হলো, সভাপতি এখানে বললো। ঠিক আছে, তাই কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে সমস্ত মুসলিম ভাইদের পৃথক পাকিস্তান গঠনের জন্য সচেষ্ট হওয়া উচিত। কি খারাপ জিনিস তুমি বলো দেখিনি একটা। আরে মানুষ তো মানুষই হয় রে বাবা, তারপর তো তার ধর্ম। ঠিক আছে। মুসলিম লীগের লখনৌ অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাকে কায়েদি আজম উপাধিতে ভূষিত করা হয়, মনে থাকবে, কায়েদি আজম। লিনলিথগো ভারত সচিব লর্ড জেটল্যান্ড সুস্পষ্টভাবে ঘোষণা করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মতামত উপেক্ষা করে ভারতের কোনো সাংবিধানিক সংস্কার গৃহীত হবে না। ঠিক আছে, এটা লিনলিথগোর সময় বলা হলো, সংখ্যালঘু সম্প্রদায়ের মতামত উপেক্ষা করে ভারতে কোনো সাংবিধানিক সংস্কার গৃহীত হবে না। ঠিক আছে। এবার ব্রিটিশের এই বিভেদ নীতিতে ক্রুদ্ধ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সমর্থন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। 39 সালের 22শে অক্টোবর কংগ্রেস পরিচালিত প্রাদেশিক মন্ত্রিসভাগুলিকে পদত্যাগের নির্দেশ দিলে 27শে অক্টোবর থেকে 15 নভেম্বরের মধ্যে কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করে। ঠিক আছে। নেক্সট, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস। এটা পালন করা হয়েছিল কবে? 39-এর 22শে ডিসেম্বর, যেটা বললাম, ডে অফ ডেলিভারেন্স। ঠিক আছে। এবার দেখো, এটাও বলা হলো আমাদের যুদ্ধ শেষে সংখ্যালঘু সম্প্রদায়ের মতামতের ভিত্তিতে ভারতের সাংবিধানিক সংস্কার প্রত্যান করার দাবি জানানো হলো। এবার আমরা চলে আসছি মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940, মোহাম্মদ আলী জিন্নাহ প্রেসিডেন্ট, এবং এইখানে পৃথক পাকিস্তানের দাবি চাওয়া হলো, এবং যার ড্রাফট তৈরি করলো কে, খসড়া তৈরি করেছিল সিকান্দার হায়াত খান, আর যার মূল ঘোষক ছিল আমাদের আব্দুল কাসেম ফজলুল হক। ঠিক আছে। এবার যেটা হলো 40 সালে, এটা কিন্তু চাওয়া হলেও খুব একটা ফলপ্রসূ হলো না। ঠিক আছে। বিখ্যাত লাহোর প্রস্তাবে উত্থাপন করেছিল। ঠিক আছে। এই সময় উত্তরপ্রদেশের বিখ্যাত মুসলিম লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান এই প্রস্তাবটিকে সমর্থন করলো। ঠিক আছে। চৌধুরী খালিকুজ্জামান এই প্রস্তাবটা সমর্থন করলো। প্রস্তাবটির খসড়া তৈরি করেছিলেন পাঞ্জাবের প্রধানমন্ত্রী সিকান্দার হায়াত খান। ঠিক আছে, বেশ। ভারতের মুসলিম অধ্যুষিত উত্তর পশ্চিম আর উত্তর পূর্ব অঞ্চলগুলির জন্য স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে। ঠিক আছে। এবং দেখো, সেই উদ্দেশ্য নিয়ে 1940-এর 25শে ডিসেম্বর পাকিস্তান প্রস্তাব কথাটি জিন্নাহ প্রথম ব্যবহার করলেও আসলে চৌধুরী রহমত আলী পাকিস্তান প্রস্তাবের প্রকৃত জনক ছিলেন। ঠিক আছে। এবার বি আর আম্বেদকারের যে বইটা পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, এখানে লাহোর প্রস্তাবকে অস্বচ্ছ বলে উল্লেখ করেছে। ঠিক আছে।
এবার করাচি অধিবেশন বসলো 43, যেখানে বললো পরিষ্কার দেশ ভাগ করো, ডিভাইড অ্যান্ড কুইট। জিন্নাহ পরিষ্কার বলে দিল দেশ ভাগ করে নাও, ডিভাইড অ্যান্ড কুইট, বলছে দেশ ভাগ করা ছাড়া আর কোনো রাস্তা সামনে নেই। ঠিক আছে, এবার মনে রেখো 43 সালের করাচি অধিবেশনে যে কথাটা জিন্নাহ বলেছিল, তারপরে কিন্তু মুসলিম লীগের আর কোনো সেশন হয়নি। জিন্নাহ বলেছিল যদি পাকিস্তান তৈরি হয় তাহলে আর কি বলবো মুসলিম লীগের প্ল্যাটফর্ম রাখার দরকার নেই। সেই প্ল্যাটফর্ম উঠে গেছিল 14ই আগস্ট 43 সালে, 14ই আগস্ট 46 সালে। অথচ গান্ধী যখন বলেছিল যে ভারত যদি স্বাধীন হয় তখন কোনোভাবেই আমাদের কংগ্রেস নামক প্ল্যাটফর্মটা রাখার দরকার নেই, তখন কি হলো? তখন যেটা হলো সেটা কিন্তু আর নেওয়া যায় না। কেন নেওয়া যায় না আমি তোমাকে বলে দিই। তখন কংগ্রেসের লোকেরা গান্ধীর কথা উপেক্ষা করে ওরা কিন্তু কংগ্রেস দলটাকে রেখে দিল, এবং কারণ ওরা মন্ত্রী হবে, এই দলটাকে কাজে লাগাবে। এটাই তো মানে এখানেই তো মানে আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। ওদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল বা কি ছিল এটা হয়তো আমরা ভেতরে আমরা ঢুকে বসে নেই, কিন্তু যেটা ছিল সেটা ভালো ছিল না, এটুকু তোমাকে বলতে পারি। এখানে গান্ধীর মানে মহত্ব কিন্তু এই জায়গাটায় বলেছিল যখন স্বাধীনই হয়ে গেল তাহলে কংগ্রেস রেখে লাভ কি, কোনো দলই থাকবে না। ঠিক আছে, বেশ। এবং যেটা হলো লর্ড ওয়াভেলের অনুরোধে আমাদের 26শে অক্টোবর 46 সালে যখন 5 জন সদস্য যোগদান করলো তখন ব্যাপারটা চেঞ্জ হলো। তার আগে একটু ব্যাপারটা আসি। 43 সালের এই কথা বলার পর আস্তে আস্তে ফুঁসছিল মুসলিম লীগ, এবং 1946 46-এর 16ই আগস্ট ওরা বললো দীর্ঘদিন ধরে আমরা বলেছি যে একটা ইন্টিরিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার তৈরি করে দিতে, কিন্তু তৈরি হয়নি। তাই যখন তৈরি হয়নি তখন তার প্রতিবাদ জানিয়ে আমরা কি করছি, আমরা সরাসরি এখানে একটা তোমার কি বলবো একটা আন্দোলনে নামা বলবো না, মানে একটা ওই চাবার জন্য একটা আবেদন করা, সেটা ওরা বলল। এবং সেটার জন্য কি হলো, ওদেরকে ভয় দেখাতে চাইলো। সেই সময় মানে যিনি গভর্নর ছিলেন ওয়েস্ট বেঙ্গলে, তার নাম ছিল হচ্ছে শহীদ হোসেন সুরাবর্দী। ঠিক আছে, তিনি আল্লাহ বক্স বলে একজন লোককে নিয়ে আসলেন, এবং সে কিছু ভাড়াটে তোমার গুন্ডাকে নিয়ে আসতো যারা লুট করবে, লুট আর কাটবে। সেইভাবে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা, যেটাকে আমরা বলি 46-এর দাঙ্গা। এবং দাঙ্গাটা নাম আমরা কি বলি, ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস। এটা শুধুমাত্র আমাদের কলকাতায় রাজাবাজার থেকে বেলেঘাটা পর্যন্ত চত্বর হয়নি, আমরা এটা বলতে পারি অবিভক্ত বাংলার গুরুমুক্তেশ্বরে হয়েছিল। ঠিক আছে, এই অবিভক্ত বাংলার নোয়াখালীতে হয়েছিল, গুরুমুক্তেশ্বরে হয়েছিল। তাহলে একটু একটু করে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল, এবং এই দাঙ্গার হাত থেকে বাঁচার জন্য ঠিক আছে শেষ পর্যন্ত আমাদের এই ইন্টিরিম গভর্নমেন্ট 2 সেপ্টেম্বর 46-এ করা হয়, যাতে আমাদের কি করা হয়, মুসলিম লীগকে যোগদান করতে বলা হয়। শেষ পর্যন্ত 26শে অক্টোবর 5 জন যোগদান করেছিল, যার মধ্যে লিয়াকাত আলী খান, চন্ডীগড়, আব্দুর রহমান নিস্তার, যোগেন্দ্রনাথ মন্ডল আর গজনফল আলী খান, এই 5 জন যোগ দিয়েছিল। ঠিক আছে, মনে রাখবে কলকাতার হত্যাকাণ্ড এগুলো সবই বলা আছে আমাদের গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, ঠিক আছে, যে আমাদের কি করেছিল এখানে বাঁচানোর জন্য হাত এগিয়ে এসেছিল আরো কয়েকজন লোককে নিয়ে, তাই তো। এটা হয়েছিল 17ই আগস্টের ঘটনা, আমি বলছি 7 কোটি টাকার সম্পত্তি সেই সময় বিনষ্ট হয়েছিল। ঠিক আছে, প্রচুর 6000 লোক হতাহত হয়েছিল। সৌরভ চক্রবর্তীর একটা ভালো বই আছে কলকাতার কসাইখানা, কলকাতার কসাইখানাতে তুমি যদি পড়তে পারো তাহলে এই বর্ণনাটা পাবে। ঠিক আছে, ধীরে ধীরে দাঙ্গার আগুন সারা ভারতে ছড়িয়ে পড়তে থাকে। ঠিক আছে, নোয়াখালী 10ই অক্টোবর, বিহার 25শে অক্টোবর, গুরুমুক্তেশ্বর পাঞ্জাব ছড়িয়ে যায়। নোয়াখালীতে পদযাত্রা করেন। স্বাধীন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলে জিন্নাহ সম্পূর্ণ খুশি হননি। ঠিক আছে, সমগ্র বাংলা পাঞ্জাবকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। মাউন্ট ব্যাটেন যে পাকিস্তানের কথা বলেছিল সেটা বিকলাঙ্গ কীটদগ্ধ উনি আখ্যায়িত করেছিলেন। ঠিক আছে, এবার 30 থেকে 40 কংগ্রেস আর বামপন্থী এরকম একটা ব্যাপার ছিল এখানে, যেখানে জওহরলাল নেহরু আর সুভাষচন্দ্র বসুর মধ্যে কংগ্রেসের মধ্যে থেকেও একটা বামপন্থী প্রবণ লোক ছিল। ঠিক আছে, শ্রমিক কিষাণ সহযোগে এক সমান্তরাল সরকার গঠনের কথা বলেছিল 29 সালে। মনে থাকবে কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি হয়েছিল, যেটা আমি বলে দিয়েছিলাম আগে 34-এ, এবং অচ্যুত রায়, পট্টবর্ধন, নরেন্দ্রদেব, জয়প্রকাশ নারায়ণ সবাই এখানে খুব বড় সদস্য ছিল।
প্রেসিডেন্ট করা হয়েছিল নরেন্দ্র দেবকে, সেক্রেটারি করা হয়েছিল জয়প্রকাশ নারায়ণকে, আর মিনু মাসানিকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছিল। কংগ্রেসের বৃহত্তর স্বার্থে জওহরলাল নেহরু গান্ধীজির কাছে আত্মসমর্পণ করেন। ঠিক আছে, কারণ বামপন্থীর ব্যাপারটা গান্ধীর ঠিক পছন্দ ছিল না। বেশ, 35-এর ভারত শাসন আইন, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে ভারতে এক ধরনের দ্বৈত শাসন ব্যবস্থা চালু হবে। দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রদেশ নিয়ে কেন্দ্রীয় ভারতের যুক্তরাষ্ট্র গঠন করবে। ঠিক আছে, প্রাদেশিক স্বায়ত্তশাসন কাঠামো তৈরি হবে। ঠিক আছে, 3টি গোল টেবিল, হ্যাঁ, ঠিক আছে, বলা হয়েছিল। এবং এখানে যেটা বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের শাসনভার থাকবে গভর্নর জেনারেল অধীনে একটি মন্ত্রী পরিষদের উপরে। ঠিক, কোনো আইন রচনার পূর্বে কেন্দ্রীয় আইনসভাকে গভর্নর জেনারেল অনুমতি নিতে হবে। প্রভিন্সিয়াল অটোনমি, ঠিক আছে, প্রাদেশিক আমাদের শাসন ব্যবস্থা বা প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই ব্যাপারে একটা কথা বলা হয়েছিল। ঠিক আছে, ভোটদানের সংখ্যা 14% বৃদ্ধি হয়েছিল। নিম্নকক্ষের সভাপতি হবেন স্পিকার বা অধ্যক্ষ। এবং প্রদেশগুলোতে ডায়ারকিয়াট সেন্টার, ঠিক আছে, প্রদেশগুলিতে দ্বৈত শাসনের পরিবর্তে স্বায়ত্ত শাসন ব্যবস্থা থাকবে। এখানে তপশিলি সদস্যদের পুনা চুক্তি, অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান সবার জন্য আসন সংরক্ষিত করা হয়েছিল। আইন পরিষদ 2 প্রকার হয়েছিল, দ্বিকক্ষ আর 1 কক্ষ বিশিষ্ট। মনে থাকবে? বেশ, 3টি এলাকা ছিল, মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা। এবং এটার সূত্র ধরেই ভোট হয়েছিল 37-এ, তাই তো? এই 11টি প্রদেশে গভর্নর শাসিত, মাদ্রাস, মুম্বাই, আসাম, বাংলা, বিহার, পাঞ্জাব, যুক্তপ্রদেশ, বিহার, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সহ নবগঠিত উড়িষ্যার সিন্ধু প্রদেশ। ঠিক আছে, এটা মনে রাখবে। মারওয়ার, কুর্গ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা চিফ কমিশনারের শাসনে থাকবে। আজমিরও থাকবে। ঠিক আছে, কিন্তু এটা অনেক ভুল ছিল। যেমন ভুলটা হচ্ছে বলি, গভর্নর জেনারেলের হাতে অধিক ক্ষমতা দেওয়া হয়েছিল, প্রকৃত স্বায়ত্তশাসনের অধিকার থেকে দেশবাসীকে বঞ্চিত করা হয়েছিল। ঠিক, এবং যেটা দাঁড়িয়েছিল পৃথক নির্বাচনের মাধ্যমে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই জন্য এটাকে জওহরলাল নেহরু দাসত্বের আইন বলেছিল। এবং ইঞ্জিনবিহীন গাড়ি, ইঞ্জিন গাড়ি বলেছিল, এবং জিন্না বলেছিল সম্পূর্ণ পচনশীল এবং অগ্রহণযোগ্য। ঠিক আছে, বেশ, হিন্দু মহাসভা বলেছিল গণতন্ত্র স্বাধীনতার বিকাশের পথে প্রতিক্রিয়াশীল ব্যবস্থা তৈরি করেছে। হলো, 1939 সালের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আইনটা কার্যকরী করার আশা একেবারে বিলুপ্ত হয়ে যায়। এখানে এত সমালোচনা হয়েছিল, কারণ রাজেন্দ্র প্রসাদ বলেছিল এই আইনে স্বায়ত্তশাসনের স্বাভাবিক অগ্রগতির কোনো সচেষ্ট প্রয়াস নেই। ব্রহ্মদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই আইনের বলে, 35 সালের আইনের বলে, তাই তো? এটা মনে রাখবে। কংগ্রেসের মন্ত্রিসভা ভোটাভুটিটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, এই যে বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ সব কয়েকটি শর্তে নির্বাচনের পক্ষপাতী উনি হয়েছিল। 37-এর 1 এপ্রিল থেকে বলবৎ হয়। এই আইন অনুসারে প্রদেশগুলিতে নির্বাচনের ব্যবস্থা করা হয়। রাজাগোপালাচারী বল্লভভাই প্যাটেলের চেষ্টায় কংগ্রেসের মন্ত্রিসভা গঠন করে। ঠিক আছে, এবার দেখো 1585টার মধ্যে কংগ্রেস প্রায় 706। ঠিক আছে, পাঞ্জাব, বাংলা, সিন্ধু প্রদেশের মতো মুসলিম প্রধান প্রদেশগুলিতে কংগ্রেস তেমন সাফল্য পায়নি। ঠিক আছে, বোম্বাই, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, যুক্তপ্রদেশ, ঠিক আছে, এখানে বড় রকমের সাফল্য পেয়েছিল কংগ্রেস। ঠিক আছে, এইবার মুসলিম লীগ আমি আগেই বলেছিলাম 2টো জায়গায়, একটা বাংলা স্বতন্ত্র মুসলিম দল 42টা আসনে জয়লাভ করে, আর ফজলুল হকের কৃষক প্রজা পার্টি 35টা আসনে জয়লাভ করে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এখানে একটা কথা বলি, কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু মন্ত্রিসভার সদস্য নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এখানে বোম্বাইয়ে আম্বেদকর নেতৃত্ব দিয়েছিল শ্রমিক দলের। ঠিক আছে, গোবিন্দ বল্লভ পন্থ, বিজে খের, শ্রীকৃষ্ণ সিংহ বড় ভূমিকা নিয়েছিল।
এবার দেখো লক্ষ্য করে কংগ্রেসই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে ফেললো 1939-এ, এবং তোমাদের বলেইছি এই সময়টাকে ডে অফ ডেলিভারেন্স পালন করা হয়েছিল। এবং কংগ্রেসের অভ্যন্তরে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, 250টার মধ্যে জাতীয় কংগ্রেস 60টা, মুসলিম লীগ 40টা, এবং ফজলুল হকের কৃষক প্রজাপার্টি একাই 35টা আসন পেয়ে গেছিল। ঠিক আছে, ফজলুল হক কিন্তু আসতে চেয়েছিল কংগ্রেসের সঙ্গে, এই যে বললাম বিধানচন্দ্র রায়, কিরণ শঙ্কর রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, এরা সব গান্ধীবাদী নেতা, এরা ঢুকতে দিল না আগে ফজলুল হককে। ঠিক আছে, এবার হরিপুরাতে সুভাষচন্দ্র বোস জনসমর্থন নিয়ে প্রেসিডেন্ট হলো, মনে থাকবে। আচ্ছা, ন্যাশনাল প্ল্যানিং কমিটি সুভাষ বোস তৈরি করেছিল। ঠিক আছে, ত্রিপুরী কংগ্রেসে সুভাষের সঙ্গে গান্ধীজির একটা বিরোধ হয়, তোমরা নিশ্চয়ই জানো, যেখানে সীতারামাইকে পরাস্ত করে, এগুলো আমি বলে দিয়েছি। ঠিক আছে, গোবিন্দ বল্লভ পন্থ কিন্তু তখন গান্ধীজির দিকে সমর্থন করেছিল। পন্থ প্রস্তাব, পন্থ গান্ধীর দিকে যাবার জন্য যে প্রস্তাবটা করেছিল কংগ্রেসের বাকি নেতাদের, সেটাকে আমরা পন্থ প্রস্তাব বলি। ঠিক আছে, এই পন্থ প্রস্তাবটা ভালো সমর্থন পেয়েছিল, সমাজতন্ত্রী আর কমিউনিস্টরা এই প্রস্তাবের বিরোধিতা করেনি। ঠিক আছে, এটা মনে রাখবে। বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস থেকে কমিটি থেকে সুভাষচন্দ্র বোস 3 বছরের জন্য বহিষ্কৃত হলো। ফরওয়ার্ড ব্লক দল করেছিল, এটা আমি বলে দিয়েছি, কংগ্রেস সমাজতন্ত্রী দল আগেই বলা হয়েছে। ঠিক আছে, অল ইন্ডিয়া কিষাণ সভা, এটাও বলেছিলাম আমি, স্বামী সহজানন্দ প্রেসিডেন্ট, আর সেক্রেটারি ছিল এনজি রং। ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক বলে দিয়েছি, ফরওয়ার্ড ব্লক 39-এ তৈরি করেছিল সুভাষচন্দ্র। এই ফরওয়ার্ড ব্লকে তোমার সর্দার সিং কবিশ এর একটা সাদ্দুল সিং কবিশ সহসভাপতি হয়েছিল। ঠিক আছে, যেখানে বলা হয়েছিল বামপন্থী দলগুলোকে নিয়ে একটি সংযুক্ত মোর্চা গঠন করা হবে। কংগ্রেসের ভেতরে বাইরে সমমনোভাবাপন্ন বিভিন্ন বামপন্থী দলগুলোকে নিয়েই সংযুক্ত মোর্চা করা হবে। 39 সালের জুন মাসে গঠিত হয় বাম সংহত কমিটি। মানবেন্দ্রনাথ রায়, জয়প্রকাশ নারায়ণ অনুগামীরা জাতীয় কংগ্রেসের সঙ্গে অধিকতর ঐক্যের পক্ষে থাকায় 40 সালে ফরওয়ার্ড ব্লক একটা স্বতন্ত্র দল হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, সুভাষচন্দ্র বোস যখন কাবুলে পালিয়ে গেলেন, তখন কাবুল থেকে তার নিজের থিসিসটা দিয়েছিলেন, যেটাকে আমরা বলি কাবুল থিসিস, তার ভবিষ্যৎ পরিকল্পনা। ঠিক আছে, একটা দলিলের মাধ্যমে প্রকাশ করেন কাবুল থেকে, যেটাকে কাবুল থিসিস বলি। স্বাধীনতা অর্জন, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের মাধ্যমে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন, স্বাধীনতা লাভের পর ভারতের সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, এটাই চেয়েছিল। বোম্বে, মাদ্রাস, বাংলা, বিহার, পাঞ্জাবে ফরওয়ার্ড ব্লক প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিল। ব্রিটিশদের তাড়ালেই আমাদের বিপ্লব থামবে না, তারপরেও ভারতে এক নতুন সামাজিক ব্যবস্থা গড়ে তোলার জন্য আরেকটি বিপ্লবের প্রয়োজন। কতখানি দূরদর্শী নেতা সুভাষচন্দ্র এই কথাটা বলেছিল, ভাবো, যার একটি বিপ্লবের প্রয়োজন। ঠিক আছে, আরএসপি এই সময় তৈরি হয়, আরএসপি তৈরি করে যোগেশচন্দ্র চ্যাটার্জি, ত্রিদীপ চ্যাটার্জি, তাই তো। এবং আরএসপি দলটা তৈরি হয়ে যায় এই সময়। এরা অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে এই দল সক্রিয় ভূমিকা পালন করেছিল। সমাজতান্ত্রিক বিপ্লব, মনে রাখবে। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, মানবেন্দ্রনাথ রাও, এটাও সমাজতান্ত্রিক বিপ্লব চেয়েছিল। এটা লিগ অফ র্যাডিক্যাল কংগ্রেস বলেও পরিচিত। কংগ্রেস থেকে বেরিয়ে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিলেন। কমিনট্যান্ট ব্রিটেনের কমিউনিস্ট পার্টিকে দায়িত্ব দেওয়া হয়। চার্লস অ্যাশলে, জর্জ অ্যালিসন এর দায়িত্বে থাকলো। এছাড়াও ফিলিপ স্মার্ট, বেঞ্জামিন ব্র্যাডলে, হাচিনসন এরাও থেকেছিল। ঠিক আছে, কমিউনিস্ট আন্দোলন এই সময় খুবই সক্রিয় হয়ে উঠেছিল। যেমন মিরাট ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কবে, মনে রাখবে, 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল। সেখানে গিরনি কামগড় ইউনিয়নের কমিউনিস্টরা তোমার বিদ্রোহী হয়েছিল। কারণটা কি, সেটা হচ্ছে ওই ইউনিয়নে, মানে ওই কারখানায়, গিরনি কামগড়ে কারখানাতে সমস্ত ভারতীয় শ্রমিকদের ছাঁটাই করে দিয়ে আনছে কাদের, বিদেশি শ্রমিকদের। ঠিক আছে, তখন আমাদের এই 3 জন ব্রিটিশ কমিউনিস্ট, লেস্টার হাচিনসন,
ফিলিপ স্পার্ট আর বেঞ্জামিন ব্র্যাডলি, সঙ্গে মুজাফফর আহমেদ, শ্রীপদ অমৃত ডাঙ্গে, মিরাজ কর, ঠিক আছে। এরা সবাই বিদ্রোহ মানে কি বলবো আন্দোলন করে। 31 থেকে 33 জন ছিল, এদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করা হলে এদের হয়ে লড়ে হচ্ছে MS চাকলা, ঠিক আছে। তারপরে আমাদের ওই কি বলবো আনসারি আর জওহরলাল নেহরু, ঠিক আছে, এরা ডিফেন্ড করে। আর ওদিক থেকে হচ্ছে বিশিষ্ট তোমার মার্কিন লেখক H.G. ওয়েলস, বিশিষ্ট তোমার ফরাসি ঔপন্যাসিক রমানলা, হ্যারল্ড লাস্কির মতো বিখ্যাত একজন রাষ্ট্রবিজ্ঞানী, তারপরে হচ্ছে আমাদের থিওডোর রুজভেল্ট এবং আমাদের অ্যালবার্ট আইনস্টাইনের মতো সায়েন্টিস্ট আমাদের ভারতীয় এবং ব্রিটিশ কমিউনিস্টদের সমর্থন করেছিল, ঠিক আছে। ইম্পর্টেন্ট এটা দেখবে। স্পার্ট 8 জন ছিলেন কংগ্রেস নেতা, সব দিয়ে দিয়েছি এখানটায়, দেখে নেবে, ঠিক আছে। এই বাংলায় রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাস্কি, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, আইনস্টাইন, H.G. ওয়েলস বলেছি, M.A. আনসারি, ঠিক আছে, আনসারি বললাম, নেহেরু আর MC চাকলা, KN কাটজু, এরা লড়েছিল, ডিফেন্ড করেছিল, ঠিক আছে। তাহলে আমরা উড়ান পাঠশালার পক্ষ থেকে এই ক্লাসটা করে ফেললাম, যেখানে হচ্ছে আমরা পেলাম হচ্ছে সমাজতন্ত্রী দল, মুসলিম লীগ, সেই সংগঠন থেকে একেবারে পার্টিশনের দোরগোড়ে আমরা চলে আসলাম, ঠিক আছে। আগামী পর্বে আমরা আর যদি দ্বিজাতি তত্ত্বের এই জায়গাটার পরে দেশের স্বাধীনতার শেষ পর্যায়টা করালে আমাদের শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।